কিন্তু আপাতত আরজি করের একটা ছবি প্রকাশ্যে এসেছে, যেটা লিফটে একেবারে পিষে মৃত্যুর ঘটনা ঘটেছিল। অরূপ বন্দ্যোপাধ্যায়ের যেভাবে মৃত্যু হয়েছিল, ঘটনার মুহূর্তের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, লিফটের সেই সময়ের ছবি। ভয়ঙ্কর সেই ফুটেজ, লিফটে আটকে যাওয়া থেকে উদ্ধার, ৪৫ মিনিটের ধরে তিনি মৃত্যুকূপের মধ্যে আটকে ছিলেন, এই ছবিটা এবারে সামনে এসেছে, প্রকাশ্যে এসেছে। এবং ৪৫ মিনিট পর দেখতে পাচ্ছেন একেবারে দৌড়ে ভেতরে ঢুকছেন এবং তারপর নিথর দেহ উদ্ধার হয়। ওই রকম একটা মৃত্যুকূপের মধ্যে, যেটা মৃত্যু ফাঁদ হয়েছিল। এবং তারপরে অনুসন্ধানে এই তথ্য বেরিয়ে এসেছিল যে প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে লিভার দিয়ে টেনে ওপরে লিফটটাকে তোলার চেষ্টা করা হয়, তারপরে আবার হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ চালু করে দেওয়া হয়, তারপরে লিফট নেমে আসে এবং সেখানে তার মর্মান্তিক পরিণতি হয়। আমি একবার এই লিফটে এই যে ছবি সামনে এসেছে, এই ছবিতে ঠিক কি কি রয়েছে জানবো, সরাসরি কথা বলবো। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন। সন্দীপ, দেখো, সময়ক্রম যদি আমরা দেখি সুপ্রজিৎ, তাহলে দেখা যাচ্ছে ৪৫ মিনিট সময় ওই অন্ধকূপের মধ্যে কাটাতে হয়েছে এই অরূপ ব্যানার্জি এবং তার গোটা পরিবার, যার মধ্যে ৪ বছরের এক তাদের শিশু সন্তানও রয়েছে। আমরা যদি সময়ের দিকে তাকাই, যে সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে, ট্রমা কেয়ার বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজ বলছে দুর্ঘটনা ঘটেছে রাত্রি ১টা ৫৮ রাত ১টা ৫৮ দেখা যাচ্ছে যে লিফট এসে নামলো বেসমেন্টে লাগানো সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে যে লিফট এসে নামলো, কয়েকজন তারা লিফট থেকে বেরোনোর চেষ্টা করলেন, কিন্তু সামনে সে সময় লোহার গ্রিল দেওয়া, যেটা তালা বন্ধ, তারা বেরোতে পারলেন না। লিফটটা অল্প কিছু সেকেন্ড সেখানে স্থায়ী হয়ে মুহূর্তের মধ্যে লিফটটা উঠে চলে গেল, জায়গাটা আবার অন্ধকার হয়ে গেল। অর্থাৎ রাত ১টা ৫৮ হচ্ছে দুর্ঘটনার সময়, অন্তত আরজি কর মেডিকেল কলেজের সিসিটিভি ক্যামেরা তাই বলছে। এরপরই ওই লিফটে দুর্ঘটনার কবলে পড়লেন অরূপ ব্যানার্জি এবং স্ত্রী সোনালী ব্যানার্জি তার ৪ বছরের সন্তানকে নিয়ে তিনি পড়ে গেলেন লিফটের যে টানেল রয়েছে সেই টানেলের মধ্যে। এই ঘটনা ঘটলো রাত্রির ১টা ৫৮-তে। এরপরের সিসিটিভি ফুটেজ, ২ নম্বর সিসিটিভি ফুটেজ আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাত ২টো ৪০ হঠাৎ করে একদল লোক হুড়মুড়িয়ে ঢুকছে, নিরাপত্তা ২টো ৪০-এ ঢুকে যাচ্ছে একদল লোক হুড়মুড়িয়ে। এই ছবিটাও আমরা সিসিটিভি ফুটেজে দেখতে পাচ্ছি। সুপ্রিম কোর্টে যেমন এসআইআর নিয়ে আজকে শুনানি হয়েছে, সর্বোচ্চ আদালতে আইপ্যাক নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ একটা শুনানি হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রীর এই ইডি তদন্ত চলাকালীন, আপনাদের মনে থাকবে জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রীর একেবারে ভেতরে ঢুকে যাওয়া তদন্ত চলাকালীন তা নিয়ে ফের একবার কড়া মন্তব্য করেছে সর্বোচ্চ আদালত। কি বলল দেখাবো এই প্রতিবেদনে। ইডির তদন্তের মাঝে মুখ্যমন্ত্রী জোর করে ঢুকে পড়েছিলেন, আর আপনারা চান এই তদন্ত করুক রাজ্য পুলিশ, যার মাথায় রয়েছেন সেই মুখ্যমন্ত্রী। আপনারা কেন্দ্রে ক্ষমতায় থাকাকালীন কোনো মুখ্যমন্ত্রী এমনটা করলে কি করবেন? মঙ্গলবার আইপ্যাক মামলার শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কপিল সিব্বলের উদ্দেশ্যে বারবার এই প্রশ্নই ছুড়ে দিল সুপ্রিম কোর্ট। এদিন সুপ্রিম কোর্টে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি এন.ভি. আঞ্জেরিয়ার বেঞ্চে আইপ্যাক মামলার শুনানি ছিল। শুনানি চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল বলেন, ইডির তোলা সিবিআই তদন্তের দাবি আদৌ গ্রহণযোগ্য নয়। এই মামলার তদন্তের অধিকার রাজ্য পুলিশে রয়েছে। ইডি আধিকারিকদের উচিত ছিল পুলিশের কাছে অভিযোগ জানানো। এতেই সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বলেন, ইডির তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী জোর করে সেখানে ঢুকলেন, আর আপনারা বলছেন রাজ্য পুলিশের কাছে অভিযোগ জানাতে, যার মাথায় রয়েছেন সেই মুখ্যমন্ত্রী। মহামান্য ৫ সদস্য বিশিষ্ট কলকাতা হাইকোর্টের বিচারকদের বেঞ্চ ঘোষণা করেছিলেন এখানে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। আজকে মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতির যে উক্তি, তা সেটাকেই মান্যতা দিল। আমার কোন সম্পত্তি যদি অন্য কারোর বাড়িতে থাকে, সেই বাড়িতে আগুন লাগুক, দুর্ভিক্ষ, ভূমিকম্প, আমার সম্পূর্ণ অধিকার আছে সেখান থেকে আমার জিনিসটা নিয়ে আসার, আমি যদি এই তদন্তের কোনো পার্ট না হয়ে থাকি। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র প্রশ্ন করেন, ধরুন ২০৩০ বা ২০৩১ সালে আপনারা কেন্দ্রে ক্ষমতায়, তখন কোনো মুখ্যমন্ত্রী যদি এই ধরনের কাজ করেন, তাহলে আপনারা কি করবেন? উত্তর দিতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আইনের চোখে সবাই সমান। সঙ্গে সঙ্গে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রও বলেন, একদম ঠিক, কেউ আইনের ঊর্ধ্বে নয়। একজন মুখ্যমন্ত্রী, তিনি একটি বেসরকারি সংস্থার ওপরে চলা কোন কেন্দ্রীয় সংস্থার কোন কেন্দ্রীয় তদন্ত সংস্থার যে কার্যক্রম, সেখানে ঢুকে পড়ে সেখান থেকে কার্যত সমস্ত নথি, কম্পিউটার, ল্যাপটপ, ফাইল এইসব ছিনতাই করে নিয়ে গেলেন এবং বীরদর্পে সেটা বলতে রইলেন। আমরা কেন্দ্রে ক্ষমতায় থাকলে কখনো এই কাজ করবোই না, তাহলে পশ্চিমবঙ্গের মাটিতে আমরা সিআইডি কে ইউজ করতে পারতাম।
নির্বাচনের আগে বিজেপি নেতাদের গ্রেপ্তার করার জন্য। আমরা কিন্তু করি না। এদিন মুখ্যমন্ত্রীর আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টে বলেন এটা একটা অভিযোগ। সলিসিটর জেনারেল তুষার মেহতা পাল্টা বলেন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের সামনে দাবি করেছিলেন তিনি সেখানে গেছেন এবং কি কি জিনিস নিয়ে বেরিয়ে এসেছেন। দুপক্ষের এই সওয়াল শুনে সুপ্রিম কোর্ট বলে সবসময় কোনো না কোনো তথ্যের ভিত্তিতেই অভিযোগ হয়, এই কারণেই সিবিআই তদন্তের আর্জি জানিয়েছে ইডি। পাশাপাশি বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বলের উদ্দেশ্যে আরও বলেন ইডির অফিসারদের মৌলিক অধিকার খর্ব করা হয়েছে বলে অভিযোগ। তাদের অভিযোগ সম্পর্কে কি বলার আছে বলুন, না হলে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। কপিল সিব্বল তখন বলেন সরকারি কর্মীরা কাজে গিয়ে বাধার মুখে পড়লে মৌলিক অধিকারের দোহাই দিতে পারেন না। সঙ্গে সঙ্গে বিচারপতি মিশ্র প্রশ্ন করেন তাহলে আপনার মতে কি ইডি নিপীড়িত নয়? 14 এপ্রিল সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। দেখুন, ইডির অভিযোগ অনুযায়ী যেভাবে মুখ্যমন্ত্রী তদন্ত চলাকালীন ফাইল চুরি করে নিয়ে এসেছেন এইটা সিবিআই তদন্ত করুক, এইটা ইডি দাবি করেছে। যেখানে আপত্তিটা হচ্ছে রাজ্যের যে রাজ্য আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, সেক্ষেত্রে অভিযোগ জানাতে হলে রাজ্যের কাছে জানাতে হবে। বিশ্বনাথ, অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য বা প্রশ্ন রাজ্যের উদ্দেশ্যে ছুড়ে দিচ্ছে সর্বোচ্চ আদালত যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ইডি অভিযোগ করছে, আর মুখ্যমন্ত্রীর প্রশাসনের কাছে গিয়ে ইডি নালিশ জানাবে। দেখো, জাস্টিস ইজ ডিলেড, জাস্টিস ইজ ডিনাইড। দুটো কারণে এই ঘটনার বিচার কিন্তু এখনো দেরি হচ্ছে। একটা তো আজকেও আদালত একটা ডেট নিল, আবার শুনানি হবে। আর এর আগে ইডিও কিন্তু একাধিকবার সময় চেয়ে মানে এই ইস্যুটাকে কিন্তু মানে অনেক দীর্ঘায়িত করেছে। কিন্তু আমরা যেটা কনসার্ন সেটা হলো যে যদি যেটা আদালতও বলছেন যে আজকে এই মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ইডি তদন্তে গিয়ে বাধা দিয়েছে, ফাইল নিয়ে চলে এসছে। কালকে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী যদি করে, তারপরের দিন আরেকটা মুখ্যমন্ত্রী যদি করে, তাহলে দেশের আইন ব্যবস্থা বলে কিছু থাকবে না। এবং এটা যারা মানে আইন সরাসরি নিজের হাতে নিয়ে নেওয়ার অর্থ হলো যে তুমি সঙ্গে তোমার কে ছিল, চিফ সেক্রেটারি, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, তাদেরকে সঙ্গে নিয়ে তুমি পলিটিক্যাল পার্টির কাজ করতে গেছো এবং সেখানে একাধিক অফিসার যুক্ত ছিল। ফলে এন্টার বিষয়টার মধ্যে হাইলি একটা পলিটিসাইজেশনও হয়েছে অ্যাডমিনিস্ট্রেশনের। এখন প্রশ্নটা হলো যে মুখ্যমন্ত্রী যে অবস্থানটা নিয়েছিলেন, যেটা মনে করা হচ্ছে মানে টেস্ট প্রেসাস, অর্থাৎ তিনি ইডি তদন্তকারী টেস্ট প্রেসাস করেছিলেন। তিনি মানে আইন বহির্ভূতভাবে তিনি অনুপ্রবেশ করেছিলেন ওখানে তদন্ত মানে যেখানে তারা তল্লাশি চালাচ্ছিলেন। এবং দ্বিতীয় যে প্রশ্নটা আসছে যে ইডিও মুখ্যমন্ত্রীকে কি করে অ্যালাউ করলো, কেন সেন্ট্রাল ফোর্সকে পুরোপুরি ব্যারিকেড করে মুখ্যমন্ত্রীকে মানে বের করে দিতে পারলো না বা মুখ্যমন্ত্রীকে ঢুকতে দিল সেই এখতিয়ার। মুখ্যমন্ত্রী মনে রাখবে একটা জায়গা থেকে প্রতীক জৈনের বাড়ির থেকে প্রায় ঘোষণা করে গেছিল যে এবার আমি অফিসে যাব, আইডি মানে ঘোষণা করে গেছিলেন মুখ্যমন্ত্রী, সেখানে গেছিলেন এবং তারপরে তাকে কাগজ নিয়ে বেরিয়ে আসতেও দেখা গিয়েছে দ্রুত। রাজ্যের অধীনে এই রাজ্যের আইন শৃঙ্খলা থাকে এবং যেটা ভোট চলাকালীন আমাদের বারবার শুনতে হয়েছে যখন ইলেকশন কমিশন দায়বদ্ধতা নেয়, তাহলে তো ইডি সিবিআই প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে। তাহলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমরা যে অভিযোগ করছি যে ইডি সিবিআই কে ব্যবহার করা হচ্ছে, তাহলে সিবিআই কি করে ওই দায়িত্ব নেবে? সেই পাল্টা যুক্তি যদি আমরা দিই তাহলে সেটা অপযুক্তি বলবে না তো? আমরা যদি বলি জাস্টিস ইজ ভারিড, জাস্টিস ইজ ভারিড, তাহলে সেক্ষেত্রে কি হবে? কিন্তু জাস্টিস মাস্ট প্রিভেইল। আমার বক্তব্য হচ্ছে আমি বিশ্বনাথ দাসের সাথে এক জায়গায় একমত নই। সেটা হচ্ছে এখানে কোনো ট্রেসপাসিং হয়নি, এখানে ফোর্সফুলি উনি ইন্টারফেয়ার করেছেন, গায়ের জোরে তদন্ত প্রক্রিয়া আটকানোর চেষ্টা করেছেন এবং এমন কিছু ডকুমেন্ট ওখান থেকে নিয়ে গেছেন, বলতে দিতে হবে, এমন কিছু ডকুমেন্ট ওখানে ছিল সেই সমস্ত ডকুমেন্ট প্রকাশ্যে এলে এই কয়লা চুরির কানেকশনে অনেক বড় তথ্য বাইরে চলে আসতো। সেটা আটকানোর জন্য ওগুলো চুরি হয়েছে, ইডি কমপ্লেন করছে ওটা ডাকাতি হয়েছে, ফলে ওটার তদন্ত সরাসরি যার বিরুদ্ধে অভিযোগ আমি বলি নিঃসন্দেহে প্রকাশ্যে আসুক, এই সবুজ ফাইলের মধ্যে কি আছে সেটাও প্রকাশ্যে আসুক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।